মানুষের আত্মার ভেতর এমন কিছু হাহাকার থাকে যা ভাষায় প্রকাশ করা যায় না। সেই অব্যক্ত বেদনা যখন আর বাঁশির ছিদ্র দিয়ে বেরিয়ে আসে, তখন তা হয়ে ওঠে এক অশরীরী সুর। উপমহাদেশের বিখ্যাত ওই বাঁশিওয়ালা মানুষটি কেবল একজন শিল্পী ছিলেন না, তিনি ছিলেন এক সুর সাধক। জেনেভার বিশ্বমঞ্চ থেকে শুরু করে ফ্রান্স, ইতালি আর মালয়েশিয়ার ফিল্ম ফেস্টিভ্যাল সবখানেই তার বাঁশি কথা বলেছে বাংলার মাটির ভাষায়। 1954 সাল নেত্রকোনার এক সঙ্গীত অনুরাগী পরিবারে জন্ম নিলেন আব্দুল বারী সিদ্দিকী। আজ আমি দাঁড়িয়ে আছি নেত্রকোনার উকিল বাড়িতে বারী সিদ্দিকীর কবরের সামনে। যে মানুষটি বিশ্বাস করতেন কণ্ঠ ঈশ্বর প্রদত্ত হলেও বাদ্যযন্ত্র আয়ত্ত করতে এক জীবনও যথেষ্ট নয়। আজ আমরা জানব উপমহাদেশের প্রখ্যাত বংশীবাদক, গীতিকার, সুরকার, গায়ক প্রয়াত বারী সিদ্দিকীর জীবন থেকে নানান কিছু। 3 ভাই ও 1 বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। মজার ব্যাপার হলো, বড় ভাইয়ের সঙ্গে তার বয়সের ব্যবধান ছিল প্রায় 22 বছর। সুরের উত্তরাধিকার তিনি পেয়েছিলেন পরিবার থেকেই। নানা শেখ সাবির ছিলেন প্রখ্যাত সরুদবাদক, আর মা জহুরুন্নেসা অন্দরমহলে গান করতেন। এ পরিবেশেই তার বড় হওয়া। বাদ্যযন্ত্রের উপর তার ছিল অবিশ্বাস্য দখল। হাই স্কুল জীবন থেকেই তার সঙ্গীতের হাতেখড়ি শুরু হয়। নেত্রকোনার শিল্পকলা একাডেমিতে ওস্তাদ গোপাল দত্তের কাছেই তিনি শাস্ত্রীয় সঙ্গীতের প্রাথমিক শিক্ষাটা লাভ করেন, যা পরবর্তী সঙ্গীত জীবনের ভিত্তি হিসেবে কাজ করে। জানেন কি, তিনি টানা 12 বছর প্রতিদিন গড়ে 10 ঘন্টারও বেশি সময় বাঁশি অনুশীলন বা রিয়াজ করতেন। ওই বাড়িটা উনি তৈরি করছিলেন যে এখানে বিভিন্ন দেশের বাইরের থেকে উস্তাদরা আসবেন, বাঁশি শিখবে, তার কাছে বাঁশি শিখবে এবং বিভিন্ন লাইনের গান বাজনা, ক্লাসিক্যাল মানে বাউল সব কিছুই আপনার চর্চা হবে, হ্যাঁ এরকম। আর থাকা খাওয়ার ব্যবস্থা নিজেই করবেন আর কি, সেরকম একটা পরিকল্পনা ছিল। আপনার বাবার বাড়ি তো এইখানটাতে? জি জি, এই পাশেই আমার বাবার বাড়ি। আমার বাবা হচ্ছে বাসা সৈনিক, মুক্তিযোদ্ধা। পরে উনি এইখানে একখণ্ড জমি কিনে? জি জি, উনি জমিগুলা ক্রয় করে নেন, তারপরে এটা পরিকল্পনা করেন। উনি বলছেন যে মানে সম্রাট শাহজাহান তো তাজমহল গিফট করছে, তা আমি তোমাকে বাউল বাড়ি গিফট করে গেলাম, সেরকম একটা। হ্যাঁ, কতদিন লাগছিল ওনার এটা সম্পন্ন করতে? ওটা বেশ কিছুদিন লাগছে। ওনার মানে উপার্জিত টাকা দিয়ে করা হয়েছে আর কি। এটা মানে সংসার খরচ বাদ দিয়ে যা পড়াশোনার বাচ্চাদের করার পরে যা ছিল অবশিষ্ট, ওইটা দিয়ে বাড়িটা তৈরি করছে আর কি। বাঁশিতে প্রাণের স্পন্দন খুঁজতে তিনি পাড়ি জমিয়েছিলেন ভারতের পুনেতে। ওখানেই ওস্তাদ ভিজি কার্নাডের কাছে ধ্রুপদী বাঁশিবাদনের সূক্ষ্ম কারুকাজ শেখেন। তিনি বিশ্বাস করতেন কণ্ঠের চেয়ে যন্ত্রের সাধনা অনেক বেশি কঠিন এবং দীর্ঘস্থায়ী। বারী সিদ্দিকী মনে করতেন পশ্চিমের দেশগুলোতে কণ্ঠের চেয়ে ইনস্ট্রুমেন্টের প্রতি গুরুত্ব বেশি দেওয়া হয়। 1995 সাল পর্দার আড়ালের এই সাধককে জনসম্মুখে নিয়ে আসলেন জাদুকর হুমায়ুন আহমেদ। বিটিভির রঙের 12 অনুষ্ঠানে প্লেব্যাকের মাধ্যমে তিনি যেন সাধারণ মানুষের হৃদয়ে কামড় বসালেন। এই তো হচ্ছে হলো আমার এই যে আপনার এটা হচ্ছে ঢাকা ক্লাবে 100 বছর পূর্তি উপলক্ষে, আর এটাও হচ্ছে মালয়েশিয়ার প্রোগ্রাম। আর এটা উনি হচ্ছেন আসাদ আলী খান, ইন্ডিয়ান আর্টিস্ট। এই যে ওই যে ওইটা আপনার ওই পাশে ইন্ডিয়াতে। এগুলো বিভিন্ন পুরস্কার আরও আছে, মানে এই যে শোকেসের ভিতরে আছে পুরস্কারগুলো আরও। উনি হচ্ছে আমার বাবা, নুরুল হুদা। জি জি জি, এই হচ্ছে আপনার সুইজারল্যান্ডের প্রোগ্রাম, বাঁশি দিয়ে যে মানে ইয়ে করে আপনার হ্যাঁ জেনেভার যে প্রোগ্রামটা। উনি বছরে এখানে বাউল বাড়িতে কতদিন? বাউল বাড়িতে প্রতি বৃহস্পতিবারে চলে আসতেন যখন দেশে থাকতেন। ধরেন রাত্রে 2টা-3টা বাজলে বলতেন যে চলো কোথায় যাব, বাউল বাড়িতে যাব, তখন ড্রাইভ করে চলে আসতেন। আপনিও আসতেন? আমিও আসতাম, মানে যেখানে যেত আমাকে নিয়ে যেত আর কি। তখন কি অন্যান্য লোকজন আসতো যারা ওনাকে পছন্দ করতেন? হ্যাঁ আসতো, হ্যাঁ তখন তো বাড়ি ভরে যেত, লোকজন আসতো। আর উনি মানুষকে খুব পছন্দ করতেন, খাওয়াতে পছন্দ করতেন। তখন গান হতো? হ্যাঁ গান হতো,
গান হতো। আপনাদের পারিবারিক আবহাওয়াও গান হতো? হ্যাঁ, আমি আগে থেকেই ছোট থেকেই গান বাজনার সাথে জড়িত। আপনার সন্তানেরা আপনারা জি, সবাই জি। মিলে একসাথে জি, জি। গান করতেন? জি জি জি, একসঙ্গে আড্ডা হতো, মানে সবই হতো। ওই যে ওই পাশে আসেন, এইটা পারিবারিক সূত্রে পাওয়া মনে হয় না? জি, এটা হচ্ছে আমার এই বড় ছেলে, ছেলের বউ। আচ্ছা, উনি বিজনেস করেন? হ্যাঁ হ্যাঁ, বিজনেস করে, আর ফিল্মেও আছে। আর এটা হচ্ছে আমাদের ইয়াতে আপনার, এটা হচ্ছে ওনার তবলা। আচ্ছা, এটা হচ্ছে, একটু ধরি? হ্যাঁ ধরেন ধরেন, নো প্রবলেম। আর এটা হচ্ছে আপনার তানপুরা, আমি বাজা, এটা আমার। এটা আপনার? হ্যাঁ হ্যাঁ, এটা হলো ওনার উস্তাদ বিজি কার্নাট, উনি গিফট করছেন। এটা হচ্ছে আমাদের প্যারিসের প্রোগ্রাম, ভাবের দেশে চলো রে মানুষ, এই গানটা গাওয়ার সময় এটা আপনিও করে। প্যারিসে গিয়েছিলেন? জি জি জি। তারপরে এটা হচ্ছে আমার ছোট ছেলে, সে তো এখন অনেক বড়। ছোট ছেলে এটা। আর এটা হচ্ছে আমার মেয়ের ভায়োলিন। এটা হচ্ছে আপনার তার বাবার লাস্ট প্রোগ্রাম, লাস্ট অ্যালবাম আত্মাদেবী। এটা কমপ্লিট করে যেতে পারে নাই, মানে গান সুর করে গেছে, গলা কিছুটা ছিল করা আপনার সুর করা, তারপর তার মেয়ে গেয়েছে আর কি এগুলা গানগুলা। উনি নিজে পিপলিকার গান গলা। লিখেছেন কতগুলোর মতো? অনেক গান লিখছেন নিজে, এটা হিসাব নাই, মানে হিসাব করতে সময় লাগবে। এই গিটার হচ্ছে আমার ছোটো ছেলের, আর এটা হচ্ছে হলো বিজি কার্নাট, পানালাল ঘোষ, উনি হলো বাঁশির আবিষ্কারক। ওনার মানে স্টুডেন্ট হচ্ছে উনি আর আমিনুর রহমান। আমিনুর রহমানের কাছে প্রথম উনি তালিম নেয়, তারপরে উনি মারা যাওয়ার পরে ওনার কাছে তালিম নেয়। আর ওইটা হচ্ছে, ওইটা হলো শেষ ছোটো সময় ঘুমাইতো এটাতে, এটাতে। আচ্ছা, এটার তার বাবার গিফট দেওয়া সিন্দুক। নাম আছে? হ্যাঁ, সিন্দুক, হ্যাঁ হ্যাঁ, পালঙ্কের মতো আর কি ওইটা। ওটা আমাদের সে ছোটোবেলায় ঘুমাইতো আর কি। আপনি তো আপনার শাশুড়িকে দেখেন নাই? হ্যাঁ দেখছি আমি শাশুড়িকে, যতটুকু আমার কাছেই থাকতেন শাশুড়ি যতদিন ছিলেন। 1999 সালে মুক্তি পেল শ্রাবণ মেঘের দিন। লুকোজ সুরের সাথে শাস্ত্রীয় সঙ্গীতের এমন সংমিশ্রণ বাংলা গানে এর আগে কেউ সেভাবে দেখেনি। গ্রাম থেকে শহর সবখানে শুধু বাড়ি সিদ্দিকীর জয়গান। বাউল বলতে বাড়ি সিদ্দিকী গেরুয়া পরা মানুষদেরকে বুঝতেন না। তিনি মনে করতেন একজন বিজ্ঞানী, একজন ডাক্তার, একজন সাহিত্যিক, তিনিও বাউল হতে পারেন। তিনি তার কর্মের উৎকর্ষতাকে ছাড়িয়ে যদি পরমাত্মার সন্ধান লাভ করতে পারেন, তিনিও বাউল। তিনি মনে করতেন মানুষ কিছু নির্দিষ্ট দায়িত্ব নিয়ে জন্মেছে, কাজ শেষে তাকে চলে যেতে হবে। মৃত্যুর আগে তার কিডনি অকেজো হয়ে গিয়েছিল, কিন্তু সুরের পিপাসা কমেনি এতটুকু। হ্যাঁ, সবার সাথে মিশছে। আমরাও আয়ের এনে ওনার ঘরের ভিতরে আড্ডা দিছি, কোনো কিছু বলছে না। গান টান শোনাইছে, আমরা গান শুনছি। আবার ওনার হারমোনি, বেলা, দোতারা এসব ছিল, আমরা দিত যে তোমরাও গান বাজনা প্র্যাকটিস করো। আমরা তাই প্র্যাকটিস করছি, ওনার সাথে সাথে গান শুনছি, আমরা বাজনা বাজাইছি। খুব ভালো মানুষ ছিল। আমরা যে ছাদে বইয়া রাত্রে, চাঁদনি রাতে খুব মানে গান বাজনা করছি। সবার লগে মিশছে আর কি, কোনো হিংসা ছিল না মনের ভিতরে। ছোটো মানুষ হোক আর বড় মানুষ হোক, সবার লগে মিশছে। আচ্ছা, এই বাড়িটাকে নিয়ে এখন আপনাদের কি স্বপ্ন? মানে ভবিষ্যতে বাচ্চারা যখন পড়াশোনা করে শেষ করবে, দেশে আসবে, তখন এটাকে একটা জাদুঘর মানে করার জন্য চেষ্টা করবে। তার বাবার যে আসবাবপত্র কিংবা ওদের যে মিউজিশিয়ান মানে ছিল, যে বাঁশি ইনস্ট্রুমেন্টগুলো আছে, এগুলা সংরক্ষণ করার জন্যে, মানে পরবর্তী প্রজন্ম যেন এগুলা দেখতে পারে এবং জানতে পারে বিষয়টা নিয়ে। এই আমি ওনার সাথে দেশের বিভিন্ন দেশের জায়গায় আমি তানপুরা বাজিয়েছি, ক্লাসিক্যাল প্রোগ্রাম করেছি তার ওনার সঙ্গে। মানে স্মৃতি তো অবশ্যই আছে, কারণ আমাদের প্রোগ্রাম মানে শুরু হওয়ার আগে আমাদেরকে পেমেন্ট করে দেয়। পেমেন্ট করে প্রায় 9 লক্ষ টাকা, মানে অল্প কিছু বাকি 9 লক্ষ টাকার থেকে। তখন আমি বলি ওনাকে যে টাকাটা কি একটা প্রোগ্রামের জন্য এত টাকা পেমেন্ট করলো? এটা তো অবাক হওয়ারই বিষয়। 99-এর কথা, এটা নভেম্বরে। তারপরে এটা নিয়ে আমাদের মধ্যে মানে একটু তর্ক বিতর্ক হয়। তারপর উনি ঠিকই ওদেরকে ফোন করে বলে যে এটা কি, বিষয়টা কি ভুল হইলো নাকি ঠিক আছে? এটা ওরা বললো যে না, ঠিক আছে। 2017 সালের 24 নভেম্বর এই নশ্বর পৃথিবী ছেড়ে তিনি সুরের ওপারে চলে যান। কিন্তু বাউল বাড়ির
প্রতিটি ইটে আজও যেন তার বাঁশির সুর প্রতিধ্বনিত হয়। এইটা ওনার বাঁশি না? এইটা কি আমি একটু ধরতে পারি? এটা আর বাঁশি বলে এটাকে না? এত বড় বাঁশি উনি বাজাতেন? বাঁশি বাজানোর তো ওনার 10 বছরের সাধনা পুনেতে। 40 বছর উনি বাজিয়েছেন। মানে টানা 40 বছর উনি বাঁশি বাজিয়েছেন। পুনেতে কয় বছর ছিলেন? পুনেতে যাওয়া আসা করতেন, যেতেন আবার আসতেন এরকম। ওই প্রোগ্রামটাতে তো উনি উপমহাদেশ থেকে উনি একাই গিয়েছিলেন। মানে আমি তানপুরা বাদক, একজন মিউজিশিয়ান গিয়েছিল আপনার তবলা বাদক নীতিরঞ্জন বিশ্বাস, আর হলো বারি সিদ্দিকী, তারপর ইটালির থেকে আসছে, জার্মান থেকে আসছে, তারপরে আপনার এই ইন্ডিয়ার থেকে আসছে হরিপ্রসাদ চৌরাশিয়া, জাকির হোসেন, ওনাদেরও প্রোগ্রাম ছিল এখানে একই স্টেজে। আমাদের ওনারা খাবার দাবার মানে সব কিছু অ্যারেঞ্জ করেন আর কি, টিকিট বিক্রি করেন সব কিছু। না, দাম্পত্য জীবনটা হচ্ছে কি আমাদের মানে দুজনেরই কেমিস্ট্রি একই রকম ছিল, মানে খাবার বলেন, মিউজিক বলেন, সব কিছুই মানে এক গণ্ডির ভিতরেই ছিল। আমার সংসার জীবনটাও আমি মিউজিকের মতোই করে পরিচালনা করছি আর কি। আপনার বাচ্চাদের পড়াশোনা বলেন সব কিছু, উনি তো মানে মানে ঘুমাইতে রেস্ট নিতেন আর মিউজিক নিয়ে মানে থাকতেন আর কি, আর সম্পূর্ণ কিছু আমাকেই দায়িত্ব নিতে হইতো বাচ্চাদের। নেত্রকোনার এই বাড়িটির নাম তিনি রেখেছিলেন বাউল বাড়ি। তিনি প্রত্যাশা করেছিলেন যে এই বাড়িটিতে ছাত্ররা বিনামূল্যে গান শিখবে, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট শিখবে। সেই ছাত্র যদি ধনী হয়, দরিদ্রও হয়, সবার জন্য একই নিয়ম, সবাই বিনামূল্যে এখানে থাকবে, থেকে গানের সাধনা করবে, বাদ্যযন্ত্রের সাধনা করবে। কখনো যদি ওনার রাগ হইতো, অভিমান হইতো, তখন উনি কি করতেন? মানে কিছুক্ষণ, মানে ধরেন একটা জিনিস খুঁজে পাচ্ছে না, নিজেই রেখেছে, খুঁজে পাচ্ছে না, বললো যে কোথায় কোথায় আছে তুমি রাখছো, এরকম একটু হয়তো কিছুক্ষণ পরে আবার মানে যখন পেয়ে যেত আবার ওইটা নর্মালি হয়ে যেত এরকম। আমাদের পরিচয় হয় 81-এ। আমি যখন আপনার আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি মামার বাড়ি যাচ্ছিলাম ধর্মপাশা। হ্যাঁ, ওইখানে যাওয়ার মুহূর্তে আমি যখন ট্রেন আমার মামার সঙ্গে ছিল, তখন আমি বুঝতে পারি নাই মানে কি হতে যাচ্ছে। সে মানে দৌড়ে আসলো স্টেশনে, আসার পরে আপনার ট্রেন তখন ছেড়ে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে একটু মানে কেমন একটু মায়া অনুভূতি হলো, মানে তার চোখ দিয়েও দেখা যাচ্ছে পানি পড়তেছে, আমার চোখ দিয়েও পানি পড়তেছে, এতটুকুই। তারপরে বুঝতে পারলাম যে হয়তো একটা কিছু হতে যাচ্ছে। আপনি তো তার ছাত্রী ছিলেন? ছাত্রী ছিলাম। কি পড়াইতেন উনি আপনাকে? উনি ইংরেজি পড়াইতেন, ইংরেজি, বাংলা, ম্যাথমেটিক্স সবই পড়াইতেন। এক জীবনে মানুষ কি পূর্ণতা পায়, বারি সিদ্দিকী তা মনে করতেন না। কিন্তু তার রেখে যাওয়া সুর আজ আমাদের একাকিত্বের সঙ্গী। আপনারা যখন এই ভিডিওটি দেখবেন তখন হয়তো বুঝবেন কেন এই মাটি বারবার বারি সিদ্দিকীকে ফিরে চায়। শান্ত এই আঙিনায় দাঁড়িয়ে আমার মনে হচ্ছে মানুষ চলে যায়, কিন্তু তার সৃষ্টিকর্ম, তার শিল্প সব কিছুই থেকে যায়। এই ভিডিওটি আপনারা যারা দেখেছেন সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।